টাকা দিয়ে এখন আমরা সফলতা মাপি, তাই তো? নেভার। আমি বহু মালিককে এবং বহু সিইও ডিরেক্টরকে জানি যাদের যন্ত্রণা রাত্রে ঘুমাতে পারে না, ঘুমের ওষুধেও না, রুহ আফজাতেও না। রুহ আফজা মানে একটা জিনিসের নাম বলি আমি, ওটাকে রুহ আফজা বলি। বোতল বোতল রুহ আফজা খায়, তাতেও তার ঘুম আসে না। তো জীবনে লাভ কী হলো? সো সুখ, শান্তি এবং সাফল্য এই জিনিসগুলো কিন্তু একটা প্যাকেজ। আপনাকে ওইটুকু যেতে হবে যতটুকু গেলে আমার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সুখ শান্তি থাকবে। কিন্তু আমরা মনে করি যে আমার মিলিয়ন মিলিয়ন ডলার হলে আমি সুখী হয়ে যাব। না, তাদের অনেকেই সুখী নাই। কিন্তু আমি কোথায় আছি, আমি কোথায় যাব, প্ল্যানিং হচ্ছে একটা মেন্টাল প্রসেস। এই যে প্রসেসর আছেন আমাদের ভিতরে, এই প্রসেসরে কাজ করে মেন্টাল প্রসেস। এই জন্য বাংলা একটা কথা বলা হয় যে কি বলে, যাত্রা দেখে আর ঘুমানো দুটো একসঙ্গে হয় না। যারা যাত্রাপালা দেখে, যাত্রা হয় গ্রামে, তো যাত্রা দেখা এবং ঘুমানো দুটো একসঙ্গে হবে না, হয় ঘুমাতে হবে অথবা যাত্রা দেখতে হবে। সো মাল্টিটাস্কিং বাদ দিতে হবে। যখন কাজে বসবেন, মোবাইল সেটটাকে, ল্যাপটপটা যদি থাকে ল্যাপটপ সরাই ফেলে দেওয়া, আর এক রুমে রেখে আসা, আমি এখন এই সময় কাজ করব। আমরা টাইম ম্যানেজমেন্ট দিয়ে শুরু করব, অনেকগুলো সফট স্কিল শিখব। তো সবার আগে আমাদের জীবনের একটা গোল বা লক্ষ্য ঠিক করা উচিত। যিনি ব্যবসায়ী, উদ্যোক্তা, আমি এই ব্যবসায় কি করতে চাই তার একটা লক্ষ্য থাকা উচিত, এবং সেই জিনিসটা লিখিত থাকা দরকার। ছাত্র যে আমি এই রেজাল্ট করতে চাই, চাকরি করেন যিনি যে আমি এই পজিশনে চাকরি করি, আমি এইখানে যেতে চাই। দুনিয়াবি বা পার্থিব বা যে বিষয় নিয়ে আমরা বসছি, মানে ওয়ার্ল্ডলি প্রফেশনাল যে ব্যাপারটা, এইটুকু কিন্তু থাকতে হবে। যদি কারো কোনো গোল না থাকে এবং লিখিত আছে, কি কেউ বলতে পারেন যে আমি এটা করতে চাই, এটা আমার লিখিত আছে? কেউ বলতে পারবেন? আমরা প্ল্যানিংয়ের ট্রেনিংয়ে একটা কথা বলি যে ইফ ইউ ক্যান নট রাইট ডাউন ইউর প্ল্যান। আমি তো প্ল্যান করেছি সিইও হব, আমি বিশাল উদ্যোক্তা হব, 500 মানুষের চাকরি দিব। ইফ ইউ ফেল টু রাইট ডাউন ইউর প্ল্যান অন এ শিট অফ পেপার, পারহ্যাপস ইউ আর নট গোয়িং টু অ্যাচিভ ইট। আপনি এটা করতে পারবেন না। আমার জীবনের একটা ইনিংস শেষ হয়ে গেছে, কারণ আমি এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে ইচ্ছা করে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার চাকরির দরকার নাই, মানুষের দরকার আছে আমাকে, আমার কাছে অফার আসে, আমি যে না, আমি চাকরি করব না, সামথিং আমি করে যাচ্ছি। স্টিল আমি এখন যে সামথিং করি, অনলি মিস্টার সুমন খুব ভালো জানেন, কামরুজ্জামান সুমন, সেইখানেও আমি টোটালি প্রফেশনাল। এবং ইউ উইল বি অ্যাস্টনিশড যে আমি, এটা হচ্ছে আমার 2024 সালে আমি কি করব, সেই জিনিসটার একটা কার্ডের পিছনে, যে কোনো কারোর একটা ভিজিটিং কার্ডের পিছনে লেখা। এইটা আমার ওয়ালেটের মধ্যে, মানিব্যাগের মধ্যে। এইটা আমার আইফোন, আইপ্যাড থেকে শুরু করে যত ডিভাইস আছে, ল্যাপটপ, সব সাথে সিঙ্ক করা। ও আমাকে রেগুলার দেখাচ্ছে এটা তোমাকে এটা করতে হবে। এবং আমার যে টেবিল, স্টিক টু ইট, যে ইয়েলো ছোটো ছোটো কাগজ আছে না, ওইখানে লেখা থাকে। কারণ আমি অত স্মৃতিশক্তিওয়ালা মানুষ আমরা না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদি এই কাজ করতে না পারেন, আননেসেসারি বলবেন যে মার্কেট ভালো না, আমার নসিব ভালো না, আল্লাহ আমার কপালে দেয়নি। আর আমাদের মুসলমানদের মধ্যে তো একটা বিষয় আছেই যে কিছু না হলে নিজের অ্যানালাইসিস করি না, আগে বলি সম্ভবত আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা রাখে নাই। যদি আমার ভাগ্যে থাকতো, আমরা সুন্দর সুন্দর ফতোয়া দিতে পারি না জেনে, যে সম্ভবত এটা হলে আমার অমঙ্গল হতো, সেজন্য আল্লাহ আমাকে দেয় নাই। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড কথাবার্তা, ফালতু। আমি ফালতু শব্দটা বললাম না, আমি চেষ্টা করি নেই, অ্যানালাইসিস ছিল না। কারণ কোনো মানুষ যখন চেষ্টা করে যে কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তাকে ফেরাতে পারে না। তবে সেটাকে অবশ্যই লজিক্যাল বা রিজনেবল হতে হবে। এমন কিছু না যেটা কখনোই সম্ভব না। আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই আমি, এটা তো হবে না। বাংলাদেশে আমি আমার যোগ্যতাটা দেখব, লজিক থাকতে হবে, রাইট? তো এই জায়গাটায় আমি আবার অনুরোধ করি, আজকে চলে যাওয়ার পরে প্রত্যেকে যদি এই কাজটা করেন, আর কোনো দিনও আপনাদের সঙ্গে দেখা না হয়, কয়েকটা কথা বলে যাব। আমি আল্লাহর রহমত, আমার বাবার কিছু না অনেক কিছু, এবং আমার প্রথম জীবনের একটা ট্রেনিং, আই ওয়াজ ইন ফাইজার, আমেরিকান ফার্মাসিউটিক্যাল জায়ান্টে ছিলাম 12 বছর, তাদের ট্রেনিং, এই 3টা জায়গা। এছাড়া আমার কোনো সিনিয়রও বলতে পারবে না আমি জিলানিকে তৈরি করেছি। আই এম সরি, বিনয়ের সঙ্গে বললাম, কেউ বলতে পারবে না অনেক সময়। বাট আমার হাত দিয়ে তৈরি অনেক কলিগ আছে, আল্লাহ তাআলা এটা করেছেন আমার ওসিলায়। বাট দিয়েছেন আল্লাহ, আমার বাবা অনেক দিয়েছে আমাকে। অ্যান্ড দ্য ট্রেনিং অফ ফাইজার, আমি জীবনে কোনো দিন এই শব্দটা ভুলতে পারবো না। এই ট্রেনিংয়ের কারণে আজকে আমি
এমন এমন কিছু বিষয়ে শিখেছি, এমন এমন জায়গায় চলে গেছি যেটা কোনোদিন ওয়াজ নেভার পসিবল ফর মি। সেই আমার দ্বারা সম্ভব ছিল না যে আমি এটা করেছি। তো আমি এখানে স্লাইড দেখাবো, আপনি নোট করবেন বা ছবি তুলবেন, বাসায় যেয়ে দেখবেন, এগুলো করে কোনো লাভ হবে না। বাট আমি প্র্যাকটিক্যালি যে কথাগুলো আপনাদেরকে বলছি, যদি এটা মন থেকে করেন তাহলে সম্ভব, আদরাই সম্ভব না, কেউ করে দিবে না। এবং একটা সময় আফসোস আসবে যে আমি কি করলাম। অনেকে 40-এর পরে যে মনে হবে যে আমার তো বয়স এইখানে, আমি কি করলাম। বাট বয়স আসছে, আমার মনে হয় যে আপনারা এই জিনিসটা শুরু করেন। যে এইটাতে কোনো ডিজাইন আমি করি না, বহু ডিজাইন করতাম বা খুব করা যায়, বহু রকম অ্যানিমেশন করা যায়, তারপরে সাউন্ড ইফেক্ট দেওয়া যায়। তো এইখানে কোনো রকমের সৌন্দর্য চর্চা করা উচিত না, এটা আমি শিখেছি অনেক পরে। 2-4টা পয়েন্ট লিখেছে কি আমি অ্যাকচুয়ালি, খুতবার কিতাব সব মসজিদেই এক রকমের, বাট যে ইমাম সাহেব খুতবা দেয় দ্যাট ইজ ভাইটাল। তো একটা শব্দ হচ্ছে টাইপস অফ টাস্ক। আমরা প্রত্যেকে এখানে যারা আছি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। এই কাজকে কত ভাগে ভাগ করা যায় কেউ কখনো জানেন? যত কাজ করি কয় ভাগে ভাগ করা যায়? কি কি? এইচার রুটিন, ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট, ইমার্জেন্সি। সকালবেলা উঠে ওয়াশরুমে যাই, ফ্রেশ হই, দাঁত ব্রাশ করি, নাস্তা করি, ড্রেস আপ করি, ড্রেস চেঞ্জ করি, অল আর রুটিন কাজ। অফিস দিয়ে ল্যাপটপ বা পিসি অন করি, এটা ওটা করি, চা খাই, তারপরে কাজে হাত দিই, এই সবই রুটিন। এবং অফিসেরও কিছু রুটিন কাজ থাকে, দিস ইজ রুটিন। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কাজটা এখনই করা দরকার, অতি জরুরি। অতি জরুরিতে চলে যাবে আর্জেন্ট। এরপরে হচ্ছে আর্জেন্ট। আর্জেন্টের সঙ্গে একটা শব্দ জড়িত, যদি কাজটা এখনই না করি তাহলে ক্ষতি আছে, ফিনান্সিয়াল ক্ষতি হোক, অন্য যে কোনো রকম ক্ষতি হবে। আর্জেন্টটা মানেই হচ্ছে এখনই, আর্জেন্সি। আর ইম্পর্টেন্টের চেয়েতে আর্জেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে আর্জেন্টটা এখন না করলে এটা ক্ষতি হবে। আর ইম্পর্টেন্ট যদি, আর আর্জেন্টের পরে আর একটা শব্দ আছে ইমার্জেন্সি। এই মুহূর্তে আমার যদি আল্লাহ মাফ করুক, যদি ইমার্জেন্সি এমন কোনো কল আসে, আমি সমস্ত কিছু ড্রপ করে কামরুজ্জামান সুমনকে দিয়ে আমি চলে যাব, আপনাদের জন্যও তাই, আল্লাহ মাফ করুক, দ্যাট ইজ ইমার্জেন্সি। সো প্রতিদিন যখন আমি কাজে নামবো, এই কাজে নামার আগে, আগের দিন রাতে এটা করতে হয়। ঘুমানোর আগে একটা কাগজ নিয়ে আগামীকাল আমার কি কি কাজ আছে, ওইখানে তো আমি আর ইমার্জেন্সি লিখতে পারবো না। আগামীকাল আমার কি ইমার্জেন্সি আছে এটা তো আমি জানি না, ওটা আল্লাহ জানে। তাহলে এই তিনটা, প্রথমত 10টা বা 5টা বা 15টা হোয়াট এভার ইট ইজ, আমি নাম লিখবো যে আমার কালকে এই কাজ আছে। নাম লেখার পরে প্রত্যেকটা কাজের পিছনে লেখেন রুটিন কোনটা, ইম্পর্টেন্ট কোনটা, আর্জেন্ট কোনটা। এই শব্দগুলোই বলে দিবে কোন কাজটা আমার করতে হবে। এখন এইটা না করে যদি আমি দেখি যে প্রথম আলোর নিউজটা একটু দেখে নেই, ফেসবুকে স্মার্টফোনের মধ্যে তো সবই আছে, কি কি স্ট্যাটাস আছে, ফেসবুকে কি আছে, অমুক জায়গায় তমুক জায়গায় কি আছে, এটা দেখতে গেলেই ওটা তো আমার রুটিনের মধ্যেও পড়ে না, বাট আমরা করি এটা। তো এরপরে প্রতিটা কাজের পাশে আপনাকে লিখতে হবে সময়, অ্যাভেলেবল সময়। আমরা যাচ্ছি যে প্রায়োরিটাইজ, সেকেন্ড পয়েন্টটা এখানে আছে যে প্রায়োরিটাইজ ইউর অ্যাভেলেবল টাইম। তো আমরা হিসাব করব যে সকালের থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার পর্যন্ত কাজের সময় কতটুকু আমার। পার্সোনাল কাজ আছে, কিছু বাজার হতে পারে, বাচ্চাদের জন্য স্কুলে যেতে হতে পারে, আরও অনেক ধরনের কাজ থাকতে পারে, বাট আমার টোটালি প্রফেশনাল কাজ কতটুকু, এটা ওয়ার্কআউট করে বের করে নিতে হবে। আর বের করতে গেলে কাজ, মানে টাইমটাকে যদি আমরা বড় করতে চাই, তার একমাত্র রাস্তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা, যেটা হয়তো আমাদের অনেকের জন্য কঠিন ব্যাপার। এই জায়গায় যে কম্প্রোমাইজ করবে, আই এম সরি এই কথাটা বলার জন্য, কঠিন হবে তার জন্য কঠিন হবে। কারণ দেখা যাবে যে ভোরবেলা উঠলে যেটা হয় যে অনেক কাজ আগায় নেওয়া যায়।
তো আপনি জীবনে অ্যাচিভ করতে চাইলে, আমরা দেখি একটা মানুষ অ্যাচিভ করেছে, তার সম্পর্কে অনেক কথা বলি, বাট আমরা কখনো দেখি না যে ওই লোকটা অ্যাচিভ করলো কি কি কষ্টের বিনিময়ে, কি কি এফোর্টের বিনিময়ে। তো আপনি যদি সেরকম জায়গায় যেতে চান, কারণ আমরা এই আলিবাবার থেকে শুরু করে আমাজন পর্যন্ত মানে কার কত টাকার সম্পদ আছে, কার কত ডলার আছে, এগুলো আমাদের মুখস্থ, কে কোন বই লিখছে, বিখ্যাত বিখ্যাত বই, এগুলো মুখস্থ আমাদের। খালি তাদের টাকা মুখস্থ আর বই মুখস্থ করলে হবে না। আমি যদি সেখানে যেতে চাই তাহলে আমাকে টাইম ম্যানেজমেন্টে আসতে হবে। সময়টাকে বড় করতে গেলে সবার আগে কাজ হচ্ছে টোটাল টাইমটা বের করার সময় আমার মর্নিংয়ের টাইমটা বের করে নিয়ে আসা। যদি কারো অভ্যাস থাকে এরকম 8টা-9টা পর্যন্ত ঘুমানো, তার দ্বারা কিন্তু সফলতা আসা খুবই কঠিন ব্যাপার। তো অ্যাভেলেবল টাইম মানে হচ্ছে আগামীকালকে আমার অ্যাভেলেবল টাইমটা কি, উই উইল বি মেকিং জার্নি টু ঢাকা আগামীকাল। তো আগামীকালকের জন্য যদি আমি সকাল 8টায় এখান থেকে যাই, তো আমার হয়তো পড়ার থেকে শুরু করে অনেক কাজ আমি করতে পারবো আমার গাড়ির মধ্যে বসে, বাট ফিজিক্যাল কোনো কাজ করতে গেলে তখন দেখবো যে আমার হাতে 3-4-5 ঘন্টা সময় আছে, সেটা বের করে ফেলা। এরকম আপনারা আপনাদের দৈনন্দিন যে টাইম, এটাকে বের করে ফেলা, মাথার মধ্যেই এটা করা সম্ভব। এর জন্যে কোনো শিট অফ পেপার দরকার হয় না। টাইমটা বের করে এইবার যে কাজগুলো লিস্ট করলেন আপনি, সেই প্রত্যেকটা কাজের পিছনে লিখতে হবে যে কত মিনিট লাগবে এই কাজটা করতে। একটা মেল করব, মেল করতে কতটা সময় লাগে, এই কাজটা করব কতটা সময় লাগবে। এবং একটা কাজ যখন রিপিটেডলি করতে থাকি আমরা, রোবোটিক বলে এটাকে, কাজের ধরন একই, প্রতিদিন আমরা করে যাচ্ছি, তো নিশ্চয়ই ওই কাজটা যখন 10 মিনিট লাগে, 1 বছর পরে ওই একই কাজে 10 মিনিট লাগার কথা না। আপনি টাইপ করলেও এখন টাইপের স্পিড যা আছে, 1 বছর পরে তো স্পিড বেড়ে যাওয়ার কথা। তাহলে 10 মিনিটে যে কাজটা করতে পারতাম, সেই কাজটা নিশ্চয়ই 1 বছর পরে আমার 6-7-8 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে না। এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু কাউন্ট করতে হবে। 1 টাকা 2 টাকা যেমন কাউন্ট করতে হয় ব্যবসায়, এই টাইমটা হচ্ছে সবার আগে। তো 2 মিনিট যদি হয় একটা কাজে, এরকম 10টা কাজ থেকে যদি 2 মিনিট আমি বাঁচাতে পারি, তাহলে 20 মিনিট সময় হলো। এই 20 মিনিটের সময় কিন্তু অনেক কিছু করা যায়। থরলি প্রফেশনাল মানুষ যারা দেখবেন, তারা এত কনসাইজলি সব কিছু করে, ইফেক্টিভলি করে, যে ইফেক্টিভলি আমি ভুল বললাম, এফিশিয়েন্টলি করে। কারণ দুটা ইংরেজি শব্দ আছে, ইফেক্টিভ আর এফিশিয়েন্ট। ইফেক্টিভ মানে কার্যকরী, আর এফিশিয়েন্ট মানে দক্ষ। তো একটা কাজ করা, তো কোনো একজন মানুষ একটা কাজ করতে পারে, বাট তার লাগে 1 ঘন্টা। বাট কোনো একজন করতে পারে শুধু না, ওই কাজটা সে 45 মিনিটে করতে পারে, হি ইজ এফিশিয়েন্ট। বাট আমি এফিশিয়েন্ট না। তাহলে আপনার প্রতিদিন একই ধরনের কাজ, যখন রোবোটিক কাজগুলো যখন করছি, তখন এই কাজ এফিশিয়েন্সি ডেভেলপ করবে। এইটা নিজের কাছে নিজে হিসাব করা। সময় পাই না যেটা আমরা বলি, সময় অবশ্যই পাওয়া যায় যদি নাকি আমরা টাইমের দিকে খেয়াল রাখি। আমাদের প্রায়োরিটাইজ করলাম, এবার টাইমগুলো নষ্ট করে কে? 1 নম্বর হচ্ছে মানুষ। হুটহাট করে কেউ চলে আসে, এবং মানুষের সঙ্গে আমিও হয়তো চলে যাই। যে কোনো মানুষের দ্বারা ইন্টারাকশান হয় বেশি, ইন্টারাপশান হয়, ডিস্ট্রাকশান হয়। আর হাতে তো ফোন আছে, ফোন কি করে নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না। আনফর্চুনেটলি যে ফোন আমাদের হাতে আসছে, কিন্তু ফোনটার ব্যবহার কিভাবে করতে হয় এটা না শিখেই আমাদের কাছে ফোন চলে আসছে। এই জন্যে আমরা যখন কথা বলা শুরু করি, শেষ রাত্রে কী স্বপ্ন দেখছে এটা দিয়ে হয়তো শুরু হয়। ভাই কী স্বপ্ন দেখলে? অনেকেই বলে। নাস্তা করছো নাকি? কী নাস্তা করলে? এই যে প্যাচাল বলে, এগুলোকে সময় নষ্ট করে ফেলি। আমার ফাইজারের ডিরেক্টরকে আমি দেখেছিলাম, ভদ্রলোক বাঙালি ছিলেন, লাস্টে ছিলেন মালয়েশিয়া, পরে বাংলাদেশে আসলেন। তো উনি রাজশাহীতে আসছিলেন মিটিং করতে, তখন টিএনটি টেলিফোনের যুগ, বাচ্চার দাঁতের ব্যথা ছিল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। উনি মিটিংয়ের মধ্যে ডায়াল করলেন বাসায়, ডাক্তারের কাছে নিয়েছিল, কাজ হয়েছে? জি হয়েছে, শেষ। আমার কর্পোরেটের চাকরি জীবনে 10 মানে কি ডাবল ডিজিট সেকেন্ড ক্রস করেনি বাসায়, মানে অফিসে পৌঁছে, হ্যাঁ আমি অফিসে পৌঁছে গেছি, এই পর্যন্তই। গাড়িতে উঠেই আমি রওনা হলাম, কিছু লাগবে নাকি, কারণ আমরা তো সংসার করে খাই, বাজারঘাট লাগতে পারে কিছু একটা। বাট 10 সেকেন্ডে পৌঁছাই নাই কখনো আমার বাসার সঙ্গে কথা বলা, কারণ আমার প্রফেশনাল টাইমে ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট হলে অবশ্যই বাসায় কথা বলবো। বাট এর বাইরে তো গল্প করা দরকার নেই। লাঞ্চের সময় টেলিফোন করব, তোমরা লাঞ্চ করছো নাকি, আমি তো লাঞ্চে বসলাম, এগুলো পেঁচালের দরকার নাই। তো এই টাইম কেন নষ্ট করবো আমি? প্রয়োজন নাই। প্রফেশনাল এটা করে না। সো টেলিফোন থেকে নিজেকে সেভ না করতে পারলে আপনার টাইম বাঁচবে না। কখনো কখনো আমরা যারা চাকরি করি বা ব্যবসা করি, আমাদের রিপোর্ট তৈরি করতে হয় নিজেদের জন্য, বা অন্যকে রিপোর্ট দিতে হয়, এগুলোর পিছনে প্রচুর সময় নষ্ট করা হয়।
আমি একটু আগে যে কথা বললাম এর মধ্যে দেখেন কোনো রকম ডিজাইন নাই। আমার এই স্লাইডের মধ্যে কোনো রকম কোনো লিপস্টিক নাই, রুজ নাই, এটা নাই সেটা নাই, কি জনের বলে আর কি, আমি অত বুঝি না, কিচ্ছু নাই, একেবারে প্লেন। আমি শব্দগুলো দেখলেই হলো। এখানে নেওয়ার জিনিস তো ইনফরমেশন। ওর পিছনে আমার চমৎকার সাউন্ড ইফেক্ট আছে কিনা দেখার দরকার নেই তো। মিটিং, আনফর্চুনেটলি বাংলাদেশে সবচেয়ে বেশি মিটিং হয়, প্রচুর মিটিং হয়, আননেসেসারি। প্রথম কথা, মিটিং যদি না করে সম্ভব, মিটিং করা যাবে না। সেকেন্ড হচ্ছে অল্প সময় মিটিং করতে গেলে, আজকে একটা থিওরি বলে দিই, স্ট্যান্ডিং মিটিং। ডাক দিলাম, আচ্ছা এই নো টি নো কফি, কোনো স্ন্যাক্স নেই, 5-7 মিনিট দাঁড়ায় মিটিং, ঠিক আছে। এবং আমি আমার রুমেরও চেয়ার আমি বের করে দিয়েছি কখনো কখনো, যে আমার রুমের সামনে যে 2-1টা চেয়ার থাকতো, সোফা তো সরানো যাবে না, চেয়ার সরানো, জাস্ট মিস্টার কামরুজ্জামান সুমন আসলেন, আমি জানি ওনাকে 2 মিনিট সময় দিব, উনি ঢুকতে ঢুকতে আমি দাঁড়ায় গেলাম, কি খবর, কথা বলছি। সে তো আমি যেহেতু বসে নাই, নিশ্চয়ই আমার জুনিয়র কলিগ বসবে না, তো দাঁড়ায় কথা বললো, আচ্ছা ঠিক আছে, চেয়ারই নেই তার সামনে। তো চেয়ার থাকলে বসবে, আর বাঙালি হচ্ছে যত লম্বা করা যায় চুইংগামের মতো, না আমি এটা দিব না, কারণ আমার সময় নষ্ট করতে দিব না। আমি এই প্রিন্সিপাল ফলো করার কারণে কিন্তু আমাকে আল্লাহ তাআলা এই জায়গাটায় নিয়ে গেছে। ওই জায়গাটা আমি যাওয়ার কথা ছিল না, যে আমি আপনাদের মতো এক সাধারণ একজন মানুষ ছিলাম, আমি এখনও সাধারণ, কিন্তু যে যোগ্যতাগুলো আমি নিয়ে এসেছি এগুলো আসলে আল্লাহ তাআলা দিয়েছেন ওই ট্রেনিংটার কারণে। এবং একটা জিদ ছিল, দাঁত শক্ত না রুটি শক্ত, এটা দেখি আমি, এটা করি। এবং বগুড়ার এই বগুড়া শহরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, যে হোয়াট আই ডিড, যেটা কোনো মানুষ করতে পারে না, সেটা আমি এখানে করে দিয়ে গেছি। ইলেকট্রনিক গ্যাজেট মানে এই ফোন থেকে শুরু করে যা যা আছে এভরিথিং। অ্যান্ড প্রোক্রাস্টিনেশন, চমৎকার একটা শব্দ, মানে হচ্ছে এক কথায় আলসেমি। আচ্ছা থাক, একটু পরে উঠি। অ্যাড আছে না একটা, আপনার অ্যালার্ম যখন বাজে তখন একটু আড়মোড়া গিয়ে না অ্যালার্মটারে বন্ধ করে দেয়, এটা কিন্তু সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখন না তখন, এখন করবো না কাল, কাল করবো না পরশু, এই যে আমরা যেটা করি এটা আমাদেরকে শেষ করে ফেলে। আর প্রোক্রাস্টিনেশনটা অ্যাকচুয়ালি এইখানে থেমে নাই, ইট ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে হচ্ছে একটা মানসিক রোগ। কাজটা এখন করব না, নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবেন, কোনো লিডার, কোনো বস, কোনো মেন্টর দরকার নেই, কাজটা করব না। তার মানে নিজে নিজে ভাবতে হবে যে এটা তো একটা মানসিক রোগ আমার। তার মানে আপনি কাজ জমায় রেখে কি করে রিল্যাক্স করতে পারেন বা রিক্রিয়েশন করতে পারেন, টিভি দেখতে পারেন বা ছবি দেখতে পারেন, এটা তো হয় না। একজন দায়িত্বশীল মানুষের কাজ রেখে সে আড্ডা দিতে পারে কিভাবে? সো প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক কিছু আলোচনা করা যেতে পারে, আমি সেখানে যাব না। একটা কথাই বলে দিই, প্রোক্রাস্টিনেশন যারা করেন এটা একটা মানসিক রোগ, সাইকিয়াট্রিক মেডিসিনের ডাক্তার দেখানোর মতো নো, এটা করতে হবে। এবং 10টা বা 15টা কাজের লিস্টের মধ্যে যে কাজটা খুব জটিল মনে হয়, 2টা থিওরি আছে, থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই এর মতো। কিছু মর্নিং ম্যান আছে, কিছু ইভিনিং ম্যান আছে। তো মর্নিং ম্যানটা হচ্ছে যাদের এনার্জি থাকে মর্নিংয়ে বেশি, অ্যান্ড ইভিনিং ম্যান যেটা, তাদের এনার্জি থাকে ওই ইভিনিংয়ের দিকে এসে। সিমিলারলি খুব সহজ কাজ যেটা, সেটা দিয়ে শুরু হলো, তাহলে ইন্সপিরেশন পাওয়া যাবে, যে ছোট ছোট কাজ, সহজ কাজ করে নিলাম আগে। কিছু মানুষ এটা পছন্দ করে, লিস্টের থেকে সে আবার, যেমন পরীক্ষা দিতে যাওয়ার মধ্যেও আমরা দেখি যে যেটা আমি পারি, যে প্রশ্নের উত্তর সেটা তাড়াতাড়ি আগে লিখি, সেভাবে হতে পারে। আর একটা হচ্ছে যে কাজটা একটু জটিল বা কঠিন, ওই কাজটা দিয়ে শুরু করা। কিছু কিছু স্ট্রং পিপল আগে ওইটা দিয়ে শুরু করে। এগুলো তো সাধারণ কাজ, ওটা যখন তখন করা যাবে, দুভাবেই করা যেতে পারে, বাট প্রোক্রাস্টিনেশনটা করা যাবে না। সারে নজর হচ্ছে আপনার সময়টা নিজে খুঁজে বাইর করবেন, আমার কয় ঘন্টা কাজের সময়। নাম্বার 2, কি কি কাজ আমার আজকে, মানে আগামীকালকে, আজকে রাতে যখন করবেন আগামীকালকে, সেই কাজগুলোকে আবার ক্লাসিফিকেশন করেন, রুটিন না ইম্পর্টেন্ট না আর্জেন্ট। এরপরে প্রত্যেকটা কাজের পাশে সময় লিখেন। আপনি একদম অবাক হয়ে যাবেন, তাহলে সময় যায় কই, আমার এই কাজ করতে তো এই সময় লাগে, তাহলে টোটাল 8 ঘন্টা 10 ঘন্টা সময়, তাহলে আর সময় কই গেল? দেখবেন যে সময় তো আমি খাচ্ছি। সেই সময়টাতে, যে সময়টা বেঁচে গেল, এক্সট্রা কোনো কাজ করতে পারেন, অথবা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য পড়ালেখা করতে পারেন, অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারেন। দিস ইজ, এই যে প্রোক্রাস্টিনেশন হয়, সেই মানুষগুলো নট কেয়ারিং ইফ ডান অর নট, কাজটা হলো কি হলো না বা কখন হবে, এটা না আমল দেয় না। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন যারা করে তাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য।
নট ফিলিং দ্য মুড টু। আর কেউ কেউ বলে না রে ভাই এটা করতে ইচ্ছা করতেছে না, মুড ভালো না, এটা একটা কাজ হয়। আর কিছু মানুষ আছে যারা ঠিক বাস ট্রেন লঞ্চ ছাড়ার আগে যে টিকিট পকেটে নিয়ে ঘোরে, জাস্ট ছাড়ার আগে যে দৌড় দিবে। তো কাজ আমরা যারা করি এই প্রোক্রাস্টিনেশন গ্রুপের যে মানুষ, তারা কাজটা জমা রাখেন ঠিকই, কখন শুরু করেন, জাস্ট মাসের শেষে বিলটা দিতে হবে, সে আপনার মোবাইলের ইন্টারনেটের বিলই হোক, ইলেকট্রিক বিলই হোক, অফিসের রিপোর্টই হোক, সেলসের ক্লোজিং হোক, হোয়াট এভার ইজ দ্য কাজ, কিন্তু জমাতে জমাতে জাস্ট 11th আওয়ারে আর সময় নেই, তখন শুরু করি। আর একটা থিওরি এক্স ওয়াইয়ের মধ্যে ব্যাপারটা আছে যে কিছু মানুষ চায় না যে তাকে সুপারভাইজ করা হোক, আর কিছু মানুষ চায় যে কেউ তাকে সুপারভাইজ করুক। দুই ধরনের থিওরি আছে। তো এইখানে যে বিলিভ করে তারা টু ওয়ার্ক আন্ডার প্রেশার, যে কেউ একজন তাকে প্রেশার দিলে তখন সে কাজ করে, মানে তার একজন সুপারভাইজার কন্টিনিউয়াসলি লাগবে, তাকে বলে দিতে হবে, তখন সে কাজ করে, তার আগে সে কাজ করে না। বাট যখন কোনো মানুষ অ্যাম্বিশাস হয়, জীবনে বড় কিছু হতে চায়, লেখাপড়া হলে ভালো রেজাল্ট করব, ভালো কিছু করব, ব্যবসা হলে বিশাল কিছু করব আমি, আর যদি চাকরি করি তাহলে আমি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি হোক, বাট আমি টপে যাবো, ডিরেক্টর হই, সিইও হই, এমডি হই, চেয়ারম্যান হই, হব। আগে গোল, এই জন্য আমি শুরুতে বলেছি আগে গোল সেট করা, কাগজে লেখা, এবং প্রয়োজনে কত বৎসরের মধ্যে আমি এখানে যাব, ক্যান ফিনিশ অ্যাট দ্য লাস্ট মিনিট। ওই মানুষরাই চিন্তা করে এটা ওই শেষ মুহূর্তে করে ফেলবো, থাক এখন একটু সাত রাস্তায় যাই, সাত মাথার থেকে একটু চা খেয়ে আসি। আপনারা জানেন নিশ্চয়ই যে বগুড়ার সারাউন্ডিং 10-15 কিলোমিটারের থেকে অনেকেই কিন্তু সাত মাথায় আসে চা খাওয়ার জন্য, আড্ডা দিতে। তো এরকম যাচ্ছি, আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি। আর একটা যে ওদের মধ্যে ল্যাকিং অফ ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভটা আসলে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যেখানে মন যায় সেখানে পাও যায়, যেখানে মন যায় সেখানে পাও যায়। তো আগে মনকে নিতে হবে। কোনো একজন দোস্ত বন্ধু যখন আড্ডা দেওয়ার জন্য বা কোনো এই রোমান্টিক রিলেশনের জন্য যদি একজন কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেখানে ঠিকই রাত্রি 3টা 12টা বেলা 12টার সময় অনেক যে হাজির হচ্ছি, তাতে সমস্যা হচ্ছে না। বাট যখনই প্রফেশনাল কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকছে, প্রফেশনাল কোনো কল অফ ডিউটি থাকে, তখন আমি কেন যেন খুব একটা পাত্তা দিই না। তার মানে ইনিশিয়েটিভ বলে এটাকে। বাট যখন একটা মানুষের মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে যে আই উইল ডু দিস, আই উইল অ্যাচিভ দিস, আমি এটা করব, তখন তার মন যাবে ওইখানে। আর যখন মন যাবে তখন পাও যাবে, অবশ্যই তখন কাজটা করা সম্ভব হবে। তাহলে এই যে প্রতিটা পয়েন্ট নিয়ে যে আমি কথাগুলো বলছি, এই পয়েন্টগুলো আপনার মধ্যে বিল্ট ইন করতে হবে, এবং এটা ধরে ধরে আপনাকে আগাতে হবে। মেবি যারা এটার থেকে অভ্যস্ত না, একদিনে পারবেন না, বাট শুরু তো হোক, বিসমিল্লাহ বলা শুরু করতে হবে। এবং নিজের বস যদি আপনি নিজে না হন, পৃথিবীতে কোনো বস, কোনো লিডার আপনাকে কোনো দিনও লিডার বা বস বানায় দিবে না, ইহাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, কেউ করে দিবে না, না বডি। আসমানের নিচে কোনো মানুষ কোনোদিন আপনাকে হাত ধরে, বাবা মা যেভাবে করে দিছে, আসমানের নিচে কোনোদিন আপনাকে কেউ করে দিবে না। এই প্রত্যাশা করবেন না কোনোদিনও যে অমক এটা করে দিবে আমাকে, তবে একলা চলরে, কোনো কথা নেই এখানে, একার মতো একা নিজে তৈরি হতো, পায়ের নিচের মাটি শক্ত করে নিয়ে আসতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে এক্সকিউজিং সিকনেস অর পুয়ার হেলথ। কখনো কখনো মানুষ বলে যে ভাই আমি একটু অসুস্থ, শরীর ভালো না। আমি যদি এই মুহূর্তে আমার শরীর ভালো নার কথাটা বলি, ওই যে বললাম যে আমি না হয়ে অন্য কেউ হলো আসতো না, আমি কিন্তু সেরকম অবস্থায় আছি। আল্লাহ তাআলা খুব রেয়ারলি আমাকে অসুখ দেন, এবং অনেক সময় বলি যে এটা জ্বর হয় না কেন, কথার কথা হয় না, আমি স্ট্রিক্ট লাইফস্টাইল মেনটেন করি, বাট একটা প্রবলেম আমার হয়েছে, আমি ওষুধ খাচ্ছি। তো আমি যদি বলতাম সুমন সাহেব এই ব্যাপারে আমি ভাই অসুস্থ, পারবো না, আপনি ট্রেনিংটা আপনি করেন, অথবা একটু অর্গানাইজ করেন, জাকের এসবকে বলেন আমরা এক সপ্তাহ পরে করি, অবশ্যই করা যেত। আইদার আমি আসতাম না, উনি করতেন, আর আমি আসলে এক সপ্তাহ পরে। কিসের এক্সকিউজ? এক্সকিউজ দিয়ে কাকে ঠকাচ্ছি? কারে তুমি দিতে চাও ফাঁকি, মোর বুকে জাগিয়েছেন সত্য ভগবান, নজরুলের কবিতার একটা লাইন, কারে তুমি দিতে চাও ফাঁকি, মোর বুকে জাগিয়েছেন সত্য ভগবান। তো আমার ভিতরে যে সত্য আছে, যে আমার অন্তরাত্মা আছে, রুহ আছে, কলব আছে, আমার ভিতরে যে আমি আছি, তাকে ফাঁকি দিচ্ছি আমি, আর কাউকে ফাঁকি দিচ্ছি না। সবচেয়ে আনন্দের হচ্ছে যে নিজেকে ফাঁকি দিয়ে আমরা খুব আনন্দ পাই, মজা লাগে, কিন্তু ধ্বংস কার হচ্ছে? নিজের। একটা জিনিস দেখেন, 35 থেকে 45কে আমি বলি মিড কেরিয়ার, একটা ট্রেনিং আমরা করাই মিড কেরিয়ার ক্রাইসিস।
মানে যে কোনো কেরিয়ারের মাস পথ এটা হচ্ছে 35 থেকে 45 বছর। তখন দেখা যায় যে একটু ভুঁড়ি হয়ে গেছে, ডাক্তার বলে দিছে গ্লুকোজ জাতীয় খাবার একটু সাবধানে খাবেন, ভাত রুটি মিষ্টি কম খাবেন, প্রেশার হয়ে গেছে একটু অথবা প্রেশার হওয়ার মতো। বাট সেই ভদ্রলোকের বন্ধু যারা, কলিগ যারা, মামাতো চাচাতো খালাতো ভাই যারা, তারা কিন্তু বেশ কিছু ব্যবসা বা চাকরিতে ভালো জায়গায় চলে গেছেন। ওনার একজন কলেজে ভর্তি হয়েছে আর একজন স্কুলে পড়ে, এই হলো ওনার সাংসারিক অবস্থা। কোনো প্রমোশনও নাই, কিছুই নেই। একটা চাকরি ছেড়ে দিচ্ছেন, চাকরি ছেড়ে আর একটা চাকরিতে যাচ্ছেন একটা ডেজিগনেশন চেঞ্জের জন্য, ম্যানেজার শব্দটা যোগ করার জন্য। বাট উনি জানেন না যে ওইখানে 6 মাসের বেতনও নিতে পারবেন না, কারণ ওনার তো যোগ্য নাই, নিজেকে স্কিল করে নাই। হয়তো একটা প্রতিষ্ঠানের সুনামের কারণে বাংলাদেশের টপ 10টা কোম্পানিতে যিনি চাকরি করেন, আর আমাদের দেশের যারা চাকরিজীবী তাদের অনেকের মধ্যে একটা ইগো কাজ করে। আমি যদি হই অরিজিনাল চুম্বক, এই গ্লাসটা যদি এখানে ধরা হয় তাহলে তো ন্যাচারালি গ্লাসও চুম্বক হবে। তো যিনি ওই টপ 10 কোম্পানি বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রি, সেই কোম্পানিতে চাকরি করলে ওই কোম্পানির সুনামের কারণে ওনারও মার্কেটে একটা ইমেজ থাকে যে উনি অমক কোম্পানির অমক। কখনো উনি চিন্তা করেন না আমি স্পর্শ চুম্বক, খালি স্পর্শটা চলে গেলেই ভ্যালুলেস। বহু মানুষকে এটা দেখেছি, সে ওই কোম্পানি ছেড়ে একটু এর থেকে বি বা সি ডি গ্রুপের কোম্পানিতে চলে গেছে, একজন ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পোস্টে, 5,000 10,000 টাকা বেতন বেশি। মনে করছে যে আমি তো খুব ভালোই করলাম। 6 মাসের মাথায়, 9 মাসের মাথায়, কারণ যারা রিক্রুট করে তারা এরকম টোকা দিবে। তবলার আর্টিস্ট যখন গান বাজনা হবে এখানে কি করে, কিচ্ছু তো না, জাস্ট এরকম করে টিউনিং করতে থাকে, তাই না? তো 6 মাস পরে আস্তে আস্তে সে এমন পরিবেশ তৈরি করবে, বের করে দেওয়া, বলে যে আমাদের রিক্রুটমেন্টটা ঠিক হয় নাই। কারণ কি, এই যে মিড কেরিয়ার, যখন একটা কলেজে আর একটা স্কুলে, এবং আমার এইরকম শারীরিক অবস্থা, বয়সে এমন, আমারই নিজের কলিগ যাকে দিনাজপুরে আমি কাজ শিখেছি, বাহাদুর বাজারে রাত্রি 2টা পর্যন্ত জেগে তাকে শেখাইছি দাঁড়ায় দাঁড়ায়, মাথার উপর এত বড় একটা পূর্ণিমার চাঁদ ছিল। সেই ছেলে কয়েকদিন আগে আমাকে টেলিফোন করছে, 52 বছর বয়সে সে চাকরি ছেড়ে দিছে। শুধু একটা কথা বললাম যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেননি কেন, এতকাল কেন ছিলেন এখানে? এখন বলতেছে কোম্পানির পলিসির কারণে চলে যাচ্ছি। যে কোম্পানি তো কারো পৈতৃক সম্পত্তি না, আমি তো আমার ছেলেকে এই কথা শিখেছি, তাকে বলছি কুইট দ্য জব, তোমার কেরিয়ার। একটা প্রতিষ্ঠান যদি লাভ না করে, এক্স কোম্পানি 5 বছর লাভ করলো না, কিচ্ছু যাবে আসবে না, 5 বছর পরে লাভ করবে, তার বংশধর যারা তারা লাভ করবে। আমার জীবন থেকে 1-2 বছর যদি চলে যায়, বিশাল ক্ষতি এটা, আমি কেন পড়ে থাকবো? তাকে আমি কিচ্ছু বলতে পারি নাই, দোয়া করা, বলেন ভাই আপনার বয়স 52, এখন তো কাউকে আমি কিছু বলতে পারবো না। সবাই আগে দেখবে যে এত বয়স, উনি কি করবেন? আপনি খুঁজে দেখেন কোনো জায়গায় চাকরি আছে কিনা, আমার জানা পরিচিত হলে আমি বলে দিব, যদি সম্ভব হয় চাকরি হবে। এই জন্যে যে কোনো মানুষের চিন্তা করতে হবে, চাকরি করেন আর ব্যবসা করেন, ওরকম একটা বয়সে যে যদি ক্রাইসিসে ভোগেন, কিচ্ছু করার থাকবে না। হতে পারে আমার বাবার কোটি কোটি টাকা আছে, সো হোয়াট, সেটা তো আমার বাবার, আমার কিছুই না। অ্যাজ হিউম্যান বিইং, শিক্ষিত মানুষ হিসেবে আমার জীবনে অ্যাচিভমেন্টটা কি? বাচ্চা তো দেখবে বাবা তুমি কি করছো, মা তুমি কি করছো, আমাকে জন্ম দিছো, লালন পালন করছে, ন্যাচারাল জিনিস। এটা তো মানুষ কেন, সব প্রাণীর মধ্যেই বিদ্যমান আছে সন্তান জন্ম দেওয়া। সন্তান জন্ম দেওয়া নাথিং মিরাকেল, এটার মধ্যে কোনো কারামতি নাই। কারামতি হচ্ছে সন্তানকে মানুষের মতো মানুষ করার মধ্যে, যেটা বাংলাদেশে এখন রেয়ারলি। আমরা জন্ম দিতে জানি কিন্তু সন্তানকে মানুষ করতে জানি না, কারণ আমরা নিজেরাই মানুষ হই নেই। তো সন্তানকে মানুষ করব কিভাবে? সমস্ত কিছু ডিপেন্ড করবে, কারণ আজকে ব্যবসা বা চাকরি যা কিছু করে সাফল্য সাফল্য আমরা বলি, সফলতার সংজ্ঞা তো কী? টাকা দিয়ে এখন আমরা সফলতা মাপি, তাই তো? নেভার। আমি বহু মালিককে এবং বহু সিও ডিরেক্টরকে জানি যাদের যন্ত্রণা রাত্রে ঘুমাতে পারে না, ঘুমের ওষুধেও না, রুহ আফজাতেও না। রুহ আফজা মানে একটা জিনিসের নাম বলি আমি, ওটাকে রুহ আফজা বলি, বোতল বোতল রুহ আফজা খায়, তাতেও তার ঘুম আসে না। তো জীবনে লাভ কী হলো? সো সুখ, শান্তি এবং সাফল্য, এই জিনিসগুলো কিন্তু একটা প্যাকেজ। আপনাকে ওইটুকু যেতে হবে যতটুকু গেলে আমার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সুখ শান্তি থাকবে। কিন্তু আমরা মনে করি যে আমার মিলিয়ন মিলিয়ন ডলার হলে আমি সুখী হয়ে যাব। না, তাদের অনেকেই সুখী নাই কিন্তু। সো আবারও বলি, মিড কেরিয়ার ক্রাইসিস কথা যেটা বললাম, ওই জায়গাটায় যাওয়ার আগে নিজে ভাবেন যে আসলে আমার অবস্থানটা কি। আমি জানি ট্রেনিংয়ে, বহু ট্রেনিংয়েই অনেক ট্রেনারই হয়তো স্লাইড ধরে ধরে কথা বলে যাবে, এই কথাগুলো বলবে না। বাট আমি মনে করি যে আমার 2টো সন্তান মানুষ হয়ে যাওয়া মানেই সব না। আমি মনে করি যে অন্য অন্য যে সন্তান যারা আছে সারা বাংলাদেশে, এদের জন্য কিছু করার জন্যই আমি এখন চাকরি করি না। এই কথাগুলো
হয়তো আমি সুন্দর করে সুর দিয়ে আমার হয়তো সেইভাবে বলতে পারবো না, আমার যা ভয়েস আমি যেভাবে উপস্থাপনা করি সেভাবেই আপনি শোনেন, বাট মেসেজটা ক্লিয়ার। আপনার এর মধ্যে ব্যাচেলর কি আছেন? ব্যাচেলর, বিয়ে করেন নেই, 1 2 3, এই অর্ধেক করেছেন কেন? আপনি কান চুলকাইতেছেন নাকি হাত উঠাবেন? এক দুইটা দুইটা একটু রাখেন না রে ভাই হাত। 2 2 4 জন, 5 জন হলো। আচ্ছা, 5 জন ব্যাচেলর, তো এদের তো সন্তান আসেনি যেহেতু বলতে পারবে না। লোক, আমি আর একটা মেসেজ দিই ট্রেনিংয়ের পাশাপাশি। কালকে সন্তানকে ভালো একটা স্কুলে দিতে চাইবো আমরা, ভালো পোশাক, ভালো টিচার, ভালো খাবার, ভালো হলে ভালো, সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, তাই না? সেই কবিতার শেষে। তো সব ভালো দিতে চাইবো তো সন্তানকে, কখন? পাবলিক ইউনিভার্সিটিতে যখন চান্স পাবে না, সে তো বলবে আমি নর্থ সাউথে ভর্তি হব, আমি ব্রাকে ভর্তি হব। তা সেশনের ফি কত, কয় লক্ষ টাকা, কোত্থেকে আসবে? ওই বাচ্চার জন্যে, ওর বাচ্চার মায়ের জন্য হলো আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ এই বাচ্চা হচ্ছে আল্লাহর রহমত। যাদের বাচ্চা আছে, আল্লাহর রহমত নিয়ামত আকারে আমাদের হেফাজতে দেওয়া। 3টা শব্দ মনে রাখবেন, যাদের বাচ্চা আছে। যাদের নাই তারাই জানে বাচ্চা কি। বাচ্চাটা আল্লাহ রহম করেছেন, আর মেয়ে হলো তো আলহামদুলিল্লাহ একেবারে খাস রহমত, আল্লাহ রহমত। সেকেন্ড, ওটা আমার জন্য একটা নিয়ামত, এবং ওটা আমার হেফাজতে দিছে, এটা দেখে শুনে রাখার জন্যে। এই হোটেলে আমি থাকি, আল্লাহ তাআলা একটা ওসিলা করছে, হেফাজত কাদের? এদের, যাতে আমি অনিষ্ট না হয়, রাতের বেলা আমি নিরাপদে থাকতে পারি। এই বাচ্চাকে কিন্তু আমার হেফাজতে দেওয়া হয়েছে। কালকে প্রশ্ন করা হবে যে তোমাকে যে বাচ্চা দেওয়া হয়েছিল তুমি কতটুকু কি করেছো। এই বাচ্চা যদি কালকে ভুল করে, এর দায়িত্ব নিতে হবে। সো যাদের বাচ্চা আছে, আর সন্তান হয়ে গেলে কোনো বাবা মা কখনো নিজের জন্য কাজ করে না। তাহলে আজ থেকে 5-10 বছর পরে, এবং আমি যদি কামলাগিরি না করতাম, আমি আমার সন্তানদেরকে দিতে পারতাম না। তবে হ্যাঁ, তাদেরকে মধ্যম পন্থায় চলা, মার্জিতভাবে চলার থেকে শুরু করে ওই লোভ বা লালসা, ওই জিনিসগুলো অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়ার মতো আমরা জন্মের পর থেকে ধীরে ধীরে সেভাবেই তৈরি করেছি। বাট তাদের প্রয়োজন আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। না পারলে একটা বাবা মার যে কী যন্ত্রণা, সেটা যে পারে না সেই জানে, এটা কোনোদিন ব্যাখ্যা করা যাবে না। বাট আপনাদের এই বাচ্চাদের জন্য হলো করতে হবে। এক সেকেন্ড, যারা স্বামী তাদের জন্য বলে দিই, স্ত্রী চাকরি করে না, আপনার চোখ দিয়ে তারা দুনিয়া দেখে। আপনি যখন কনফারেন্স রুমের মধ্যে সেরাটন, সোনারগাঁ বা বড় 5 তারা হোটেল এক কর্নারে যে টেলিফোন করে বলেন যে শোনো আমার কিন্তু প্রমোশন হয়েছে, তখন ওই যে ভদ্রমহিলাকে বাসায় বললেন আমার প্রমোশন হয়েছে, তখন তার তো হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, সে যে কীভাবে হবে এটা চিন্তা করা যায় না। এই টেলিফোন শুরু, মা শোনো তোমার জামাই, খালামণি শোনো তোমার জামাই, এই শোন তোর দুলাভাইয়ের প্রমোশন হয়েছে, এই যে শুরু করলো সে দাওয়াত দেওয়া, তার আনন্দ আপনি চিন্তা করতে পারবেন না। তার চোখের পানি মানে না। আপনার চোখ দিয়ে মেয়েটা কিন্তু দুনিয়াকে দেখে, আর আপনি আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছেন, এবং তাদের জীবনের বঞ্চনার জন্য কিন্তু আপনি দায়ী হবেন, আমরা দায়ী হব। সো অনস উই আর ম্যারিড, আমরা উইমেন হই আর মেন হই না কেন, বাট আমাদের বাচ্চা, আমাদের সংসারের জন্য কিন্তু আমাদের অনেক দায়বদ্ধতা আছে, সমাজের জন্য তো আছেই। এটা থাকলো আমার এক্সট্রা একটা মেসেজ, যে আমি ট্রেনিং দিতে আসি নাই, আমি চাচ্ছি যে আপনারা যেন জীবনে আসলে সত্যিকার অর্থে মানুষ হওয়া, সত্যিকার অর্থে সুখ এবং শান্তিটা খুঁজে পান। এটা করতে গেলে প্রতিদিন আপনাকে একটা কাজ করতে হবে। এটা আপনারা সবাই জানেন, আমি জানি, টু ডু লিস্ট, যেটা একটু আগে বলে গেলাম না আমি, কাজের লিস্ট, ওইটাই এখানে স্লাইডে টু ডু লিস্ট, মানে আমার আজকে কি কি করতে হবে। আমি নিজে প্রতিদিন করি, এখনও কাগজেও লিখি, প্লাস আমার ডিভাইসে মোবাইলের মধ্যে লিখে রাখি। বাজারে গেলেও আমার বাজার লিস্ট একটাই থাকে, তো বের করে বলি যে কোনটা কোনটা বাদ দিব বলো, লেখা আছে, ওইটা নিয়ে বাজারে গেলে সমস্যা হয় না। তো ফ্যাক্ট আমি বলি, আমি এটা আমার এই একটা ফোন আছে রুমের মধ্যে, তার মধ্যে সব লেখা আছে যে এই আছে, বলো এখন কোনটা কোনটা আনতে হবে, কোনটা আনতে হবে না। অফিসিয়াল কাজও টু ডু লিস্ট করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফেলি। আমরা মানুষ, ভুল করে ফেলি, ভুল হয়। আপনারা কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন না ভুল হয় না, আমারই হয়। বহুদিন ধরে একটা জিনিস আমাকে বলতেছে, আচ্ছা ওটা আমি লিস্টে করি নাই, বাসায় ফিরে আসার পরে মনে পড়ে, আচ্ছা এটা তো কিনতে পারলাম না, আমি তো গেছিলাম টাউন হলে, এটা হয় ভুল। সো আপনি ডু লিস্ট অবশ্যই করবেন, এবং টিক দেওয়া কোনটা কোনটা কাজ হয়ে গেল। দিনের শেষে দেখবেন যে কি কি প্ল্যান ছিল, কি কি করতে পারলাম, কি কি করতে পারলাম না, যেটা পারিনি ওটা ক্যারি ফরওয়ার্ড, পরের দিনে চলে যাবে। এভাবে করলে দেখবেন কোনো দিনও আপনাদের কোনো কাজ ড্রপ হবে না, কোনো মানুষের কাছে সরি বলতে হবে না। চেষ্টা তো অন্ততপক্ষে করবেন, 100% হোক বা না হোক।
তাহলে এখন আপনি টাইম ম্যানেজমেন্ট কি করবেন? যে টাইমটা এখন ব্যবহার করতেছেন এই টাইমটার মানে ইফেক্টিভ না এফিশিয়েন্ট ইউজ জন্য হয়। উনি যা বলতেছেন সেই জিনিস জন্য মনে রাখি। আরেকটা জিনিস জানেন যে আমরা শোনার সময় অনেক কিছু ভালো লাগে, সব কিছু ধরে রাখতে পারি না ট্রেনিং ম্যাটেরিয়ালের, এটাই স্বাভাবিক। ছোট্ট ছোট্ট করে দু একটা শব্দ আপনার মতো করে বাংলা ইংরেজি আরবিতে আপনি লিখতে পারেন, বাট আপনি যা শুনছেন সেই জিনিসটা উপলব্ধি করে জাস্ট নোট করলেন, রাতের বেলা দেখলেন, মাঝে মাঝে দেখলে হবে কি মনে পড়বে। আমাদের কারোরই মন এমন না যে সে আমাদেরকে মনে করায় দিবে। এটাই রিমাইন্ডার সেটিংয়ের কথা বলছি এখানে। রিমাইন্ডার সেটিং একটা পয়েন্ট আছে। রিমাইন্ডার সেটিং অলরেডি আমি বলে ফেলছি যে আমার মোবাইলে আমার মানে যে কোনো ডিভাইসগুলোর মধ্যে এটা রিমাইন্ডার সেটিং আছে। অ্যালার্মও আছে কিছু কিছু যারা আমাকে একটু অ্যালার্ম দিয়ে দেয়। ব্লকিং ডিস্ট্রাকশনস, আমরা ডিস্ট্রাকশনের মধ্যে দেখলাম পেপার পড়া, ইলেকট্রনিক গেজেট বা মোবাইল নিয়ে থাকা মানুষ, তারপরে আর কি জন্য দেখলাম। তো এই যে জিনিসগুলো আমাদেরকে আমাদের কাছ থেকে ডিস্ট্রাক্ট করে, দূরে সরায় রাখে, সেই জিনিসগুলোকে ব্লক করে দেওয়া। তো এই কাজটা তো আপনাকে করতে হবে। আগের মতো তোমাকে পাওয়া যায় না কেন আড্ডায়, অবশ্যই আপনাকে সরাসরি উত্তর দিতে হবে। কারণ আমি একসময় এই এক্সকিউজ দিয়েছি, আমি পরে মানে এই জিনিসটা বলে দিব আপনাদেরকে যে আমি কিভাবে এই জায়গাটা পার হয়েছি। আমি প্রচণ্ডভাবে মানে একটা সার্কেল মেনটেন করা, ওটাকে আড্ডা বলতে ক্রিয়েটিভ আড্ডা, এমনি এমন কোনো বাজে আড্ডা না, ক্রিয়েটিভ আড্ডা যেখানে অনেক ভালো আলোচনাও হতো। বাট আমার এর চেয়ে বেটার কোনো কাজের কারণে আমি 2 মাস অ্যাবসেন্ট ছিলাম। সেই 2টা মাস আমি কিভাবে তাদের কাছ থেকে দূরে ছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউ হ্যাভ টু, আপনাকে মোবাইল যে রুমে থাকবে আপনি অন্য রুমে থাকবেন। সবচেয়ে বেস্ট হলো মোবাইল থেকে দূরে থাকা। মোবাইল আপনার থেকে দূরে থাকবে না, কিন্তু আপনাকে মোবাইল থেকে দূরে চলে যেতে হবে, মানুষ থেকে দূরে যেতে হবে। ওই টেলিভিশন দেখা, আমার তো মনে পড়ে না কখনো কোনো সিনেমা গত 20, 30, 40 বছরে দেখেছে কিনা। কারণ 3 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে সিনেমা দেখার সময় তো নেই, কারণ ওই সময় অনেক কিছু পড়া যাবে। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে একটা ক্লিয়ার গোল সেট করব, এই হচ্ছে আমার গোল। সেকেন্ড হচ্ছে তার একটা প্ল্যানিং করব। প্ল্যানিংটা আমরা বুঝতে পারি প্ল্যানিংটা কি জিনিস। অনেকেই তো বলি যে আমরা একটা প্ল্যান করেছি। প্ল্যানিংটা কি জিনিস ছোট্ট করে 2 লাইন আমরা শিখে নেই। হোয়াট ইজ প্ল্যানিং? বাংলা পরিকল্পনা। এই উত্তরটা বেশি আসে আমার ট্রেনিং, আমি জানি। মানে কি, সবাই একটু কথা বলতে হবে, জড়তা কাটাতে হবে। জি, ভেরি গুড। এক কথায় স্বপ্ন পূরণের রোডম্যাপ। আর কি, কথা বলার অভ্যাস করলে তারপরে জড়তা কেটে যাবে। আমার তো মনে হয় যে জড়তার মধ্যে আছি, কি বলবো, মানুষ কি মনে করবে। এটা হচ্ছে অডিয়েন্সের সাইকোলজি। বলেন, আমি কোথায় আছি, আমি কোথায় যাব। প্ল্যানিং হচ্ছে একটা মেন্টাল প্রসেস। এই যে প্রসেসর আছেন আমাদের ভিতরে, এই প্রসেসরে কাজ করে মেন্টাল প্রসেস। খান আপনি মেন্টাল প্রসেস। ব্রিজিং মানে ওখানে দেখেন একটা ব্রিজ আছে না, এইখান থেকে ওই জায়গায় চলে গেছি। ব্রিজিং বিটুইন দুইটার মাঝে, হোয়ার আই অ্যাম, আমি কই আছি, আমি কোথায় যাব। এখন আমি একটা কোম্পানি জিএম হতে চাই, আমি এখন এক্সিকিউটিভ অথবা রিজনাল ম্যানেজার বা ডিভিশনাল ম্যানেজার। তাহলে আমি আসি কোথায়? আমি ডিভিশনাল ম্যানেজার, আমি হতে চাই কি জিএম। তাহলে হেয়ার আই অ্যাম আর দেয়ার আই ওয়ান্ট টু গো, এই হলো একটা কথা। এর মধ্যে অনেকগুলো কথা আছে। কত সময়ে আমি যাব, কত বছর লাগবে যেতে, 5 বছর না 7 বছর কি 10 বছর। যেতে গেলে আমার কি কি দক্ষতা লাগবে, আমার কি কি দক্ষতা আছে, কি কি যোগ্যতা আছে, আর কি কি যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। এর একটা টি শিট বলে, অ্যাকাউন্টিং যারা পড়ছেন তারা মনে হয় জানেন। টি শিট ছোট্ট করে এখানে লিখি, এই টি এর দেখেন A4 সাইজের কাগজকে মাঝখান থেকে ভাগ করে উপরে একটা দাগ দিলে একটা টি হয়। টি এর ডান পাশে ডেবিট ক্রেডিটের মতো আর কি, বাম পাশে আমি লিখলাম আমার যত গুণ আছে, যতগুলো স্কিল জানা আছে এগুলো লিখব। এবার কি জানি না আমি, সেগুলো নোট করা যে আমি এই জিনিস জানি না। এরপরে রিটেন করা, আপনাদের এখানে রিটেনশন শব্দটা আছে। রিটেন করা ধরে রাখা, যা যা আমার যোগ্যতা আছে ধরে রাখা, আমি যেন ভুলে না যাই। আর যেগুলো শিখতে হবে একটা একটা করে সেইগুলো ধরতে হবে। সময় সেটার জন্য প্ল্যান, যে কতদিনে আমি কমিউনিকেশন ভালো শিখবো, কতদিনে ইংরেজি ভালো শিখবো, কতদিনে টাইপ করা ভালো শিখবো, কথার কথা, কতদিনে আমি বাংলা টাইপ পারবো, যে কোনো জিনিস হোক না কেন এটা আমি শিখবো, সেই প্ল্যান করা। তাহলে আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, তাহলে দাঁড়ালো কি, প্ল্যানিং হচ্ছে একটা মেন্টাল প্রসেস, ব্রিজিং বিটুইন হোয়ার আই অ্যাম, হোয়ার আই ওয়ান্ট টু গো ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। এটা ধরে নিতে হবে, আমি এটা বলি নাই
মানে লিখি নাই ওখানে যে 5 বছর পরে আমি কোথায় যেতে চাই। বাংলাদেশের যে রোডম্যাপ আছে একটা 2041 সালে স্মার্ট বাংলাদেশ হবে, তাই না? দিস ইজ এ প্ল্যানিং যে আমরা এখন এই জায়গায় আছি ডিজিটাল, এটাকে আমরা স্মার্টে যাব। তো বাংলাদেশ এখন আছে ডিজিটাল বাংলাদেশ, 41 হবে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ হতে গেলে যা যা দরকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হার্ড অ্যান্ড সফট যত কিছু সব কিছু গভর্নমেন্ট করবে। গভর্নমেন্টের প্ল্যানিং এটা মিনিস্ট্রিজ আছে, প্ল্যানিং মিনিস্ট্রি। তাহলে আমি যখন কোনো প্ল্যান করছি, শব্দটা কোথার থেকে আসছে? প্ল্যানিং থেকে। ইফেক্টিভ প্ল্যানিং করা। ইফেক্টিভ শব্দটা এই জন্যই বলা, এমন কোনো প্ল্যানিং না। আমি যদি একটা প্ল্যান করি যে আমি হিমালয়ে উঠব, সম্ভব? হয়তো অসম্ভব না, কিন্তু অ্যাপারেন্টলি অসম্ভব, কারণ আমার এই বয়সে এটা না, আমি সেই সুযোগ আমার হয়নি। বাট কোনো একভাবে আমি নেপাল থেকে রাত্রের 1:30 না 2টার সময় বিমানে ওরা নিয়ে যায়, $200 না $300 নেয়, নিয়ে একেবারে পূবে নিয়ে যায়। সেখান থেকে ধীরে ধীরে বর্ণনা করতে করতে আসে, সূর্য ওঠে, সূর্যের আলো ওই এভারেস্টের বিভিন্ন রকম চূড়াগুলোতে আসে। এইভাবে ওই দেখাই হয়েছে, সার্টিফিকেট দিছে যে আমি এভারেস্ট দেখেছি, সেটা ইগে নয়, ট্র্যাকিংয়ে না। তো এটা তো আমার জন্য এফেক্টিভ না, আমি এটা বলতে পারি না। সো যেটাই প্ল্যান করি না করে খালি দেখতে হবে এটা কি ভায়াবল কিনা, সম্ভব কিনা। ইফেক্টিভ প্ল্যানিং, প্রায়োরিটাইজিং, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। ইদানিং একটা শব্দ প্রফেশনাল আছে, মাল্টিটাস্কিং বলা হয়। কে কত মাল্টিটাস্কিং করতে পারে, মানে একসাথে অনেকগুলো কাজ। মাইকেল মধুসূদন দত্ত যখন লিখতেন, তার প্রোডাক্টিভ যে টাইম ছিল, তুমি কি লিখছো? আচ্ছা, মেঘনাদ বধ কাব্য, আচ্ছা লেখো এটা। তুমি কি লিখছো? অমুকটা। তোমার কি 3-4টা বই কিন্তু উনি একসাথে লিখেছেন ডিকটেশন দিয়ে। দ্যাট ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত। বাট এটা সবার দ্বারা সম্ভব না। আর মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি সবসময় ভালো হয় না, সবসময় ভালো হয় না, কারণ ফোকাস থাকতে হয় একটা জায়গায়। এই জন্য বাংলা একটা কথা বলা হয় যে কি বলে, যাত্রা দেখে আর ঘুমানো দুটো একসঙ্গে হয় না। যারা যাত্রাপালা দেখে, যাত্রা হয় গ্রামে, তো যাত্রা দেখা এবং ঘুমানো দুটো একসঙ্গে হবে না, হয় ঘুমাতে হবে অথবা যাত্রা দেখতে হবে। সো মাল্টিটাস্কিং বাদ দিতে হবে। যখন কাজে বসবেন, মোবাইল সেটটাকে, ল্যাপটপটা যদি থাকে ল্যাপটপ সরাই ফেলে দেওয়া, আর এক রুমে রেখে আসা, আমি এখন এই সময় কাজ করব। ইভেন আর একটা পদ্ধতি আছে, আপনি ল্যাপটপে বা পিসিতে কাজ করছেন, আপনি জানেন যে এর কাজ করতে আমার লাগে 1 ঘন্টা, আপনি দেখেন চার্জ কতটুকু আছে। এটা ট্রিক শেখায় দিই আজকে, যে কতটুকু চার্জ আছে। তো দেখাচ্ছে 1 ঘন্টার চার্জ আছে। আপনি টার্গেট করেছেন যে না, আমি 45 মিনিটে এই কাজটা করতে চাই। ওর চার্জ যখন 45 মিনিটে আসে, ল্যাপটপের চার্জার সরাইয়ে শুধু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেন। শেষের দিকে এসে ও কিন্তু বারবার বলতেছে যে শাটডাউন হয়ে যাবে, চার্জ দাও। আপনি দিবেন না এটা, এবং নিজেকে এত ফোকাস করবেন যে ঠিক ওই 45 মিনিটের মধ্যে কাজটা করে ফেলবেন। আর যদি দেখা যায় যে শাটডাউন হয়ে যাচ্ছে, তখন দেখেন যে না, এটা 45 হলো না, আমি 50-এ পারলাম। এটা নিজের সাথে নিজের একটা চমৎকার খেলা আছে, চার্জার সরাই ফেলে দেওয়া। তবুও আপনাকে টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট এটা করতে হবে। টাইম ম্যানেজমেন্টের যে জিনিসটা দেখলাম আমরা, যে সমস্ত কিছু ফিরায় আনা যাবে। এই যে সুমন সাহেব বলে গেলেন একটু আগেও আমাদের উদ্বোধনী বক্তব্যে, একটা জিনিসকে ফেরানো যাবে না, সেটা হচ্ছে সময়। হয়তো আমি যেভাবে সিরিয়াসলি উপলব্ধি করছি, আপনারা হয়তো উপলব্ধি করছেন না। শুধু একটা জিনিস আমাকে দিয়েই বলে ফেলি, আমার ইনিংস শেষ, বিরাট একটা ইনিংস আমি খেলেছি। আমার যে জায়গায় পৌঁছানো, সেই জায়গায় পৌঁছে আস্তে করে সরে চলে আসছি। বহু লক্ষ টাকা দামের চাকরি আমার অফার আছে আমার কাছে, না করবো না। ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যেভাবে সত্যিকার অর্থে মানুষ হওয়ার কথা, লেখাপড়া চাকরি না, নীতি নৈতিকতা মূল্যবোধ নিয়ে তারা সেই জায়গায় চলে আসছে। আমার একজন মোটামুটি গোছের মানুষের যা দরকার ততটুকু আল্লাহ দিছে, অনেক কিছু দেয় নাই। আমার চরম তৃপ্তি আমার জীবনে, আল্লাহ তাআলা জান্নাতুল দুনিয়ার জান্নাতুল ফেরদৌসে রাখছে, পরিবারের দিক থেকে, পেশাগত দিক থেকে। এবং একটা কারণেই আমার ঘুমের ওষুধ লাগে না, সেটা হচ্ছে জ্ঞান তো আমার পকেটে একটা টাকা বেহালাল বা হারাম ঢোকেনি। 1 টাকার পিছনে 1 টাকা 4 আনার ঘাম আছে। আমি বিসিএস করে 85-এ যাইনি, আমি চলে আসছি এই দিকে। গেলেও অনেক কিছু হতে পারতাম, বিসিএস করে সরকারি কর্মকর্তা অনেক সৎ আছে আমি জানি। বাট সে সময় এখনও যেরকম আমরা অনেক কিছু দেখি না, বিসিএসের কেন লোভ তা তো আমরা এখন বুঝতে পারতেছি। সবাই খালি বিসিএস দিবে, বাট তখনও ছিল কিছু মানুষ সৎ ছিলেন, তখনও এখনও আছেন, বাট আমি যাইনি। বাট আমি জয়েন করে এরপরে যে কাজটুকু করেছে সেটা হচ্ছে কামলাগিরি। 100 টাকা দিলে 110 টাকার কাজ করেছি।
এই বগুড়াকে সোনার টুকরা করে দেওয়ার পরে ম্যানেজমেন্ট বলছে জিলানি আপনি যা করে দিয়ে গেছেন আমাদের ডেভেলপমেন্টের সময় আর কেউ কোনো দিনও করে দেয়নি, আমরা কোনোদিন এটা ভুলতে পারবো না। তারা টপ 5 কোম্পানির একটা কোম্পানি, বাট তারা যখন মালিক পক্ষ টেলিফোন করে আমাকে বলে এর চেয়ে বেশি সার্টিফিকেট আর কিছু দরকার নাই। আর সেটার কারণে যেটা হয়েছে, এই বগুড়ার মাটিও আমাকে ওই ঢাকার বুকেও অনেক ভ্যালু দিছে। সবাই জানতো যে এই বগুড়াকে এই জায়গায় এই কোম্পানিতে কে নিয়ে আসছে, অমুক, ওনাকে ডাকো। এবং সেভাবে ডেকেই কিন্তু একটা কোম্পানির এমডি আমার সাথে বসছে, আমি সেখানে চাকরি করেছি।